আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাস্ট ভিডিওতে আমরা এইটুকু পর্যন্ত পড়ছিলাম যে চলতরিতের বেসিক যেই লেকচার ভিডিওটা ছিল সেটাতে আমরা এখানে বেসিক কিছু কথাবার্তা দেখছিলাম, সেগুলো আমাদের এই ভিডিও এবং সামনের যে পরবর্তী যে লেকচারগুলো আসবে সেই ভিডিওগুলোতে কাজে লাগবে। এখন আমরা শুরু করব রোধের সংযোগ। বর্তনীতে রোধের সংযোগ। আচ্ছা, এসএসসিতে আমরা রোধের সংযোগ দুই প্রকার বা দুইটা ওয়েতে আমরা রোধের সংযোগ দেখি। একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। খুবই সহজ। আচ্ছা, এখানে আমাদের একটা ছিল, এটা আসলে R2 ছিল, এটা R2কে রেখে R1কে পক্ষান্তর করছিলাম, আমি ভুলে এখানে R1 লিখছিলাম। যাই হোক, এটা একটা সংযোগ দেখাইলাম, এবার আর একটা সংযোগ দেখাই। আচ্ছা, যদি আপনাদেরকে এখন কোয়েশ্চেন করি কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, আপনারা নিজেরাই হাসবেন যে স্যার এটা কোনো কোয়েশ্চেন হলো নাকি। এই দুটো চিত্রের মধ্যে তো খুব নর্মালি বুঝতে পারতেছি এটা হচ্ছে শ্রেণী সমবায়, এটা হচ্ছে শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। আপনারা নিজেরাই হাসবেন, এইটা হচ্ছে শ্রেণী আর সমান্তরাল, এটা কোনো কোয়েশ্চেন হলো নাকি, এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন এখানে আপনাদেরকে এখন যদি এই কোয়েশ্চেনটা আমি করি, এখানে আপনারা হাসবেন, বলবেন কি এটা শ্রেণী এটা সমান্তরালটা আমরা নর্মালি জানি, এটা সবচেয়ে সহজ কোয়েশ্চেন। কিন্তু পরীক্ষায় আপনার কাছে সবচেয়ে কঠিন কোয়েশ্চেন হয়ে যাবে এই দুইটাকে ডিটেক্ট করাটা। এখন আপনাকে যদি বলি শ্রেণী কেমনে বুঝছেন, আপনি বলবেন স্যার পাশাপাশি আছে তাই শ্রেণী। সমান্তরাল কেমনে বুঝছেন, স্যার উপরের নিচে আছে তাই সমান্তরাল। এভাবেই আপনারা অ্যান্সার দিবেন, যারা নর্মালি কনসেপ্ট যাদের অত বেশি ক্লিয়ার নাই তারা। বেশিরভাগ স্টুডেন্টেরই এই ধরনের একটা ধারণা আছে, যার কারণে এই দুইটা কনসেপ্ট মানে এরকম, শ্রেণী মানে হচ্ছে পাশাপাশি থাকবে, সমান্তরাল মানে উপর নিচে থাকবে, এই রকম ধারণা থাকে দেখেই স্টুডেন্টরা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন করলে পরীক্ষায় আটকায় যায়। কারণ তারা পাশাপাশি থাকলে শ্রেণী, উপরে নিচে থাকলে সমান্তরাল, এইটুকুই জানে। কিন্তু পরীক্ষায় আপনাকে এত সুন্দরভাবে এত সহজে এভাবে পাশাপাশি দিবে না, বা এত সুন্দর করে উপরে নিচে দিবে না। আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখলে আমরা যখন কনসেপচুয়াল কোয়েশ্চেনের অ্যান্সার করব, বা আমাদের লেকচার হয়তো বা পরবর্তী আরও 2-3টা লেকচার পরে আমরা সেই ম্যাথগুলো সলভ করানোতে যাব, তখন বুঝতে পারবেন যে আসলে শ্রেণী আর সমবায় এই জিনিসটা বের করাই পরীক্ষায় সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়ায়, যখন সার্কিট একটু ঘুরে পেঁচাই দেয়। তো তখন আপনাকে এরকম পাশাপাশি আর উপরে নিচে দিবে না, আপনার থেকে বুঝে নিতে হবে অ্যাকচুয়াল কনসেপ্ট কী সেটা। খেয়াল করেন, অ্যাকচুয়াল কনসেপ্ট আমি এখন ক্লিয়ার করতেছি। আমি শ্রেণীর ক্ষেত্রে যাই, শ্রেণীতে যাই, শ্রেণীটা একটু জুম করি। এই যে এটা হচ্ছে শ্রেণী সমবায়। আপনি দেখেন এই রোধটা আর এই রোধটা, দুইটা রোধকে দেখেন আপাতত। এই দুইটা রোধের কিন্তু দেখেন একটা মাত্র কমন পয়েন্ট আছে। স্যার কমন পয়েন্ট মানে বিভব সেম। দেখেন তো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সে কোনো রকম রোধ ফেস করে নাই, কোনো রকম ভোল্টমিটার, কোনো রকম ব্যাটারি সে ফেস করে নাই, অর্থাৎ সেখানে কোনো কী হবে না, বিভব পতন হবে না। আমরা বলছিলাম যখন কোনো রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন বিভব পতন হবে। যদি রোধ না থাকে, ব্যাটারি বা অন্য কিছু যদি সেখানে না থাকে, কোনো কিছুই না থাকলে, তাহলে সেখানে কী হবে না, কোনো বিভব পতন হবে না। অর্থাৎ এই জায়গাটাতে কোনো বিভব পতন হবে না। অর্থাৎ এগুলোকে আমরা একই বিভব আছে বলতে পারি, কিংবা এদেরকে কমন পয়েন্ট বলতে পারি। তাইলে R1 আর R2 একটা বিন্দু কিন্তু কমন। এই যে দেখেন এই বিন্দুটা কিন্তু কমন, কিন্তু মানে এক হাত, মনে করেন দুইজন ব্যক্তি, মনে করেন আমি দাঁড়ায় আছি, আমার পাশে আরেকজন দাঁড়ায় আছে, দুইজন মনে করি শ্রেণীতে আছে বলতেছি। তো শ্রেণীতে থাকা মানে হচ্ছে দুইজনের কি হবে, একটা মাত্র হাত, ওর একটা হাত কানেক্টেড থাকবে, কিন্তু বাকি হাতটা কিন্তু কি থাকবে না, কানেক্টেড থাকবে না। সেরকম আর কি, দেখেন এই রোধের এই প্রান্তটা, এই রোধের এই প্রান্ত আর এই রোধের এই প্রান্ত কিন্তু কানেক্টেড নেই। যদি দেখি যাইতে গেলে মানে কানেক্টেড আছে কিনা সেটা দেখতে গেলে দেখা যাচ্ছে এখানে এসে এখানে কি পড়ে গেছে, ব্যাটারি পড়ে গেছে, আবার ওর এইটাতে আসতে গেলে রোদ পড়ে গেছে। তার মানে কি
কমন পয়েন্ট না। যদি কিছু না থাকতো, মনে করেন এরকম করে থাকতো, যদি এরকম থাকতো তাইলে বলতাম যে হ্যাঁ আরেকটা বিন্দু আরেকটা কমন পয়েন্টে আছে, কিন্তু এখন সেভাবে নাই, অর্থাৎ সে কমন পয়েন্টে নাই, একটা মাত্র কমন পয়েন্ট। তাহলে মাথায় রাখবেন শ্রেণী সমবায় মানে হচ্ছে একজনের এক হাত আরেকজনের এক হাত কমন পয়েন্টে থাকবে, সেটা হচ্ছে শ্রেণী। তাহলে যতগুলো থাকবে প্রত্যেকটা দুইটা দেখেন, এই যে দেখেন, এই যে এইটা প্রতি দুইটার মধ্যে একটা করে কমন পয়েন্ট, এই যে দেখেন এটার মধ্যে একটা কমন পয়েন্ট, এদিকে যদি আরেকটা থাকতো তখন এখানের মধ্যে একটা কমন পয়েন্ট থাকতো, অর্থাৎ প্রতি দুইটা পাশাপাশি প্রতি দুইটা রোধের মধ্যে একটা মাত্র কমন পয়েন্ট থাকবে, তারা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে। ওকে, আবার সমান্তরাল যখন বলবো তখন বলতে হবে দুইটা রোধের মানে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা কমন পয়েন্টে, আরেক প্রান্ত আরেকটা কমন পয়েন্টে। কীরকম দেখেন, উপরে R1 এর কথা বলি, R1 এর এই প্রান্তটা এইটুক পর্যন্ত নামছে, কোনো রকম রোধ ফেস করে নাই, তার মানে এটা পুরো একটা পয়েন্ট কাউন্ট করতে পারি। আবার এই R2 এর একটা প্রান্ত এই কমন পয়েন্টে, আবার R3 এর একটা প্রান্ত দেখেন এই কমন পয়েন্টে, তার মানে এরা সবাই মিলে একটা কমন পয়েন্টে আছে বলা যাইতে পারে। আর আরেকটা প্রান্ত আরেকটা কমন পয়েন্টে, এরও আরেকটা কমন পয়েন্টে, এরও আরেকটা কমন পয়েন্ট, তাহলে এইটা পুরোটাকেও আমরা কি বলতে পারি, একটা কমন পয়েন্ট বলতে পারি। অর্থাৎ সমান্তরালে থাকলে মনে করেন এরা পরস্পর সমান্তরালে থাকা মানে হচ্ছে সবার এক হাত একটা কমন পয়েন্টে, এই যে একটা হাত এই একটা কমন পয়েন্টে সবার, আরেকটা হাত আরেকটা কমন পয়েন্টে যুক্ত থাকবে, তখন তাদেরকে বলবো কি সমান্তরাল। শ্রেণী মানে হচ্ছে পাশাপাশি দুইটা বা যতগুলো রোধ থাকবে প্রত্যেকের প্রতি দুইজনের মধ্যে একটা করে কমন পয়েন্ট থাকবে। আর সমান্তরাল মানে হচ্ছে ওইটা হচ্ছে শ্রেণী, আর সমান্তরাল মানে হচ্ছে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা কমন পয়েন্টে, আরেক প্রান্ত আরেকটা কমন পয়েন্টে যুক্ত থাকবে, তাইলে বলতে পারবো তারা সবাই সমান্তরালে যুক্ত আছে। গেল, তাহলে শ্রেণী আর সমান্তরাল আমরা এই কনসেপ্টগুলো এখানে হয়তো বা দেখে আপনার সহজ লাগতেছে, চিত্রগুলো দেখে সহজ লাগতেছে, কিন্তু পরবর্তী যখন চিত্র ঘুরায় পেঁচাই দিব তখন আপনি বুঝতে পারবেন কেন আসলে এই কথাগুলো বলছি। আরেকটা কথা মাথায় রাখবেন, শ্রেণীতে আই ফিক্সড, সমান্তরালে ভি ফিক্সড। ফিক্সড মানে বুঝাইতে চাচ্ছি আই কনস্ট্যান্ট থাকবে, ভি কনস্ট্যান্ট থাকবে। আই কনস্ট্যান্ট মানে হচ্ছে আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, মনে করেন এইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাইলে শ্রেণীতে কী হবে, যতগুলো রোধ শ্রেণী সমবায়ে থাকবে প্রত্যেকের মধ্যে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এটাই হচ্ছে কি নিয়ম, যে শ্রেণী সমবায়ের নিয়ম হচ্ছে যতগুলো রোধ শ্রেণীতে যুক্ত থাকবে প্রত্যেকের মধ্যে প্রবাহিত তড়িতের পরিমাণ সমান হবে। আর সমান্তরাল বললে প্রত্যেকের মধ্যে ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব পতন, অর্থাৎ যতগুলো রোধ সমান্তরালে থাকবে, এই যে এই রোধ যতগুলো সমান্তরালে থাকবে প্রত্যেকের মধ্যে বিভব পতন সেম, অর্থাৎ প্রত্যেকের বিভব পতন যেই কথা, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য সেম কথা, অর্থাৎ প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, বা দুই প্রান্তের বা বিভব পতন সমান, এটা হলো কথা। গেল, তাহলে আমরা নর্মালি বুঝতে পারলাম যে হচ্ছে সমান্তরালে ভি ফিক্সড, শ্রেণীতে আই ফিক্সড। এবার আমি ওই যে বলছিলাম যে আমরা বিভব পতন নিয়ে কাজ করব, এখানে একটা পয়েন্ট বলছিলাম, আমরা একটু বেসিক লাইনগুলোতে যাই। এই যে আমরা বিভব পতন নিয়ে কাজ করব, বিন্দুর বিভব নিয়ে কাজ করব না। আপনার বইয়ে আমি একটা আমি সার্কিট দিই এবং সেই সার্কিট নিয়ে আমরা একটু আলোচনা করব, সেই সার্কিটটা আমরা অ্যানালাইসিস করব। সহজ একটা সার্কিট দিচ্ছি আপাতত, যেহেতু এখনও হচ্ছে আমরা মোটামুটি বেসিক টাইপসের পড়া পড়তেছি, এখনও কঠিন কোনো সার্কিটে ঢুকবো না, আপাতত সহজ সার্কিটগুলো দিয়ে কঠিন জিনিসপত্রগুলোর জন্য প্রিপারেশন আমরা নিব। খেয়াল করেন, মনে করেন এরকম একটা খুব নর্মাল একটা সার্কিট আছে, এটার রোধ দেওয়া আছে 1 ওহম, এটার রোধ হচ্ছে গিয়ে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা মনে করেন দেওয়া আছে কত 20 ভোল্ট। এই যে মাথায় রাখবেন এই 20 ভোল্টটা মানে হচ্ছে ব্যাটারির বিভব পার্থক্য, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এই 20 ভোল্ট। সো এই 20 ভোল্ট মানে হচ্ছে ব্যাটারি এখানে 20 ভোল্ট পরিমাণ শক্তি দিচ্ছে, যাতে করে আধান এইটা এই বাধাগুলো পার করে আসতে পারে। যদি আসতে না পারে তার মানে কি তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো এই 20 ভোল্টটা দিচ্ছে যাতে তড়িৎ প্রবাহিত হতে পারে। তার মানে এই 20 ভোল্ট মানে হচ্ছে ব্যাটারি কর্তৃক সরবরাহকৃত শক্তি। এটা হচ্ছে ব্যাটারি কর্তৃক সরবরাহকৃত শক্তি, কিংবা আরেকটা ওয়েতে বলা যায় ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আপনার এই যে 20 ভোল্ট।
এখন আপনি বলতে পারেন স্যার দুই প্রান্তের বিভব পার্থক্য মানে হচ্ছে এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এটা তো আমরা জানি, কারণ ব্যাটারির যেটা বড় দাগ যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চ বিভব, আর যেটা ছোট দাগ থাকবে সেটা নিম্ন বিভব। অনেক সময় উচ্চ বিভবকে প্লাস দিয়ে বোঝায়, অনেক সময় নিম্ন বিভবকে মাইনাস দিয়ে বোঝায়। যাই হোক, এখন আপনি বলতে পারেন স্যার বিভব পার্থক্য 20 মানে তো স্যার উচ্চ বিভব আর নিম্ন বিভবের স্যার উচ্চ বিভবের মান হইতে পারে 22 ভোল্ট, নিম্ন বিভবের মান হইতে পারে 2 ভোল্ট। তাহলে 22 থেকে 2 বাদ দিলে কত হয়? 20 ভোল্ট হয়। কিংবা হইতে পারে 18 ভোল্ট, হইতে পারে কত? -2 ভোল্ট। কিংবা হইতে পারে 24 ভোল্ট, হইতে পারে 4 ভোল্ট। হইতে পারে 26 ভোল্ট, হইতে পারে 6 ভোল্ট, যা মন চাই হইতে পারে। তারপর মনে করেন হইতে পারে 10 ভোল্ট, হইতে পারে -10 ভোল্ট। দেখেন প্রত্যেকটা বার যদি আমি পার্থক্য নিই, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা যদি বিয়োগ করি, এগুলো থেকে এগুলো বিয়োগ করলে ঠিকই প্রত্যেকটা বার কিন্তু ঠিকই কি আসতেছে? 20 ভোল্ট করে আসতেছে বিভব পার্থক্য। এখন আপনি বলতে পারেন তাহলে স্যার আমরা কোন পার্থক্যটা নিব? মাথায় রাখবেন, যখন এরকম ব্যাটারির মধ্যে 20 ভোল্ট লেখা থাকবে, মানে ব্যাটারি 20 ভোল্ট আপনাকে সরবরাহ করবে, তখন আপনাকে যদি এই প্রান্ত আর এই প্রান্তের বিভব আলাদা করে বলা না থাকে, আপনি বুঝে নেবেন যে উচ্চ বিভবটা হচ্ছে 20 ভোল্ট, নিম্ন বিভবটা হচ্ছে 0 ভোল্ট। একদম নর্মালটা, খুব কনসেপচুয়াল কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম আমি, যে হচ্ছে যখন এরকম 20 ভোল্ট থাকবে, আপনাকে যদি এইগুলো আলাদা করে না বলে যে এটা 22 বা এটা 24, এরকম কিছু না বললে আপনি ধরে নেবেন যে উচ্চ বিভবটা হচ্ছে 20 ভোল্ট, নিম্ন বিভবটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বিয়োগ করে আপনার 20 ভোল্টই আসে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বাদ দিলে 20 ভোল্টই আসে। তো এভাবে আমরা বলবো। এবার দেখেন আমরা অ্যানালাইসিস করতেছি। কীরকম অ্যানালাইসিস? মনে করেন আপনাকে পরীক্ষায় আপনাকে বইয়ের মতো করে বললাম যে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, বইয়ে এগুলো অ্যানালাইসিস করে, আমরা একটু সহজভাবে অ্যানালাইসিসগুলো করি। এটাকে বি, এটাকে সি, এটাকে বললাম হচ্ছে ডি, এটাকে বললাম ই, এই বিন্দুকে বললাম এফ বিন্দু। যাই হোক, এখন আপনাকে মনে করেন বলছে হচ্ছে প্রত্যেকটা বিন্দুর বিভব বের করতে। তো বইয়ে কী করে জানেন? এটাকে বি এ বলে, এটাকে বি বি বলে, এটাকে বি সি বলে, এটাকে বি ডি বলে, এটাকে বি ই বলে, এটাকে বি এফ বলে। তখন কী করে জানেন? বইয়ে এই বি এ আর বি বি এগুলোকে আলাদা আলাদা করে আননোন ধরে নেয়। তখন এইটার মধ্যে খরচকে বলে বি এ মাইনাস বি বি, আবার এটার মধ্যে খরচকে বলে ভিবি মাইনাস ভিসি, আবার এটার মধ্যে খরচকে বলে ভিসি মাইনাস ভিডি, এটার মধ্যে খরচকে বলে ভিডি মাইনাস ভিই। এরকম করে ইকুয়েশন বের করে পুরো একদম মাথা নষ্ট করে গেল। তা আমি বলছিলাম যে বিন্দুর বিভব, এগুলো হচ্ছে বিন্দুর বিভব। এই বিন্দুর বিভব নিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব বিভব পতন নিয়ে। কাকে নিয়ে কাজ করব? বিভব পতন। আলটিমেটলি এটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে খরচ। মানে বিষয়টা হচ্ছে আপনার পকেটে 100 টাকা আছে, কোনো একটা জায়গায় গিয়ে আপনি খরচ করছেন, তারপর আপনার পকেটে আছে 80 টাকা। আগে ছিল 100 টাকা, পরে খরচ করার পরে হয়েছে 80 টাকা। তো বইয়ে করে কি? আগের পকেট চেক করে, পরের পকেট চেক করে, একটা থেকে একটা বিয়োগ করলে কত খরচ গেছে সেটা বের করে। কিন্তু আমরা সেটা করব না। আমরা কি করব? আমরা জানা থাকবে হচ্ছে 100 টাকা আছে, খরচ কত সেটা আমরা ডাইরেক্ট বের করবো, মানে বিভব পতন কত সেটা বের করব। খরচ মনে করেন আমি পেয়ে গেলাম 20 টাকা, তাইলে 20 টাকা খরচ হলে আর যে 80 টাকা থাকবে সেটা কিন্তু আমি এভাবে করে বের করে ফেলতে পারবো। তার মানে আমি প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে বিভব পতন কত হচ্ছে সেই জিনিসটা আমার বের করতে হবে। এটাই হচ্ছে আমার মেইন কাজ, আমরা বলছিলাম সেটাই করব। তাইলে আমরা প্রত্যেকটা বিন্দুর বিভব ইজিলি বের করে ফেলতে পারবো। এবং আমি যেভাবে করাবো এই ওয়েতে যদি আপনি করেন, আপনাকে 1000 না 1 কোটি রকম ম্যাথ যদি ঘুরাই পেঁচাই দেয়, তাও ইনশাল্লাহ আপনি সলভ করতে পারবেন। কনসেপচুয়ালি আমরা অ্যান্সার করব। তাইলে আমরা কি করব? তাহলে বিভব পতন বের করতে হবে। এখন প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, আর মানের একটা রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে বিভব পতন বি ইকুয়ালস টু আই আর। আমরা এখানে প্রত্যেকটার আর জানা আছে। এখন যদি কোনো মতে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারি, মানে এদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই আয়ের পরিমাণটা বের করতে পারি, এবং এরা সবাই কিন্তু শ্রেণীতে আছে, তাহলে আমি যদি কোনো মতে আইটা বের করতে পারি, তাহলে আমার এখানে বিভব পতন কত সেটা আমি বের করে ফেলতে পারবো। কেমনে হবে? তাইলে এরা কিসে আছে? শ্রেণীতে আছে, তাইলে ওদের তুল্যরোধ কত হবে সেটা আমরা জানি। তুল্যরোধ, আচ্ছা শ্রেণী আর সমান্তরালে তুল্যরোধ কেমনে বের করে সেগুলো তো আমাদের জানা আছে, তাও আমি বলে দিই। শ্রেণী যদি হয়, শ্রেণীতে হবে কি R1 R2 R3 ডট 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 আর এন পর্যন্ত, এটা হচ্ছে শ্রেণীতে। আর সমান্তরালে যদি থাকে তাহলে তুল্যরোধকে আরপি বা প্যারালাল বলতেছি, তাহলে সেটা কী হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 কত? 1/RN। খুবই নর্মাল, এগুলো আমরা জানি। তাহলে এবার দেখেন এখানে আর এসটা কত হবে? সবগুলো যোগ হয়ে যাবে কত? 1 2 3 4, 1 ওহম 2 ওহম 3 ওহম 4 ওহম যোগ করলে হয়ে যায় কত? 10 ওহম। তাহলে আমি আর এস পাইলাম। এবার আমি যদি আই বের করতে চাই কত হবে? মোট বিকে আমরা ই বলতে পারি,
মোট ব্যাটারি যতটুকু সাপ্লাই দিচ্ছে সেটাকে আমরা এই বলতে পারি, সেটা কত, সেটা হচ্ছে গিয়ে এই 20 ভোল্ট। তাহলে 20কে যদি আমরা RS দিয়ে ভাগ করে দিই, 20কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহিত হবে। আমরা চিত্রতেই যেহেতু সব কিছু দেখাবো, চিত্রটাকে একটু নিচে নামাই। এই যে এখানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কত করে, 2 অ্যাম্পিয়ার করে। তাহলে এবার প্রত্যেকটাতে খরচ কত যাচ্ছে সেই জিনিসটা আমি এবার একটু বের করে ফেলার চেষ্টা করব। কীরকম বের করব, এই যে দেখেন এটার মধ্যে খরচ কত যাচ্ছে সেটা দেখি। এটা হচ্ছে কত, V = IR, V = IR। আচ্ছা, কালারটা মনে হয় একটু লাইট হয়ে গেছে, আমি একটু ডিপ একটা কালার নিই। হ্যাঁ, এটা আরও লাইট হয়ে গেছে, এই যে এটা। তাহলে দেখেন এখানের মধ্য দিয়ে V = IR পরিমাণ কী হবে, তড়িৎ প্রবাহিত, বিভব পতন হবে। তাহলে I কত, I হচ্ছে 2, R কত, R হচ্ছে 1, তার মানে কত, 2 ভোল্ট পরিমাণ খরচ হবে এইটাতে। ঠিক সেম, তড়িৎ প্রবাহিত হচ্ছে 2, রোধ হচ্ছে 2, তার মানে 2 × 2 = এখানে খরচ হবে 4 ভোল্ট। তারপরে এটার খরচ কত, আমরা প্রত্যেকটার খরচ এভাবে করে বের করে ফেলতেছি। এখন আমরা সহজ সার্কিটের মধ্যে করতেছি, আমরা এর পরবর্তী ক্লাসগুলো বা লেকচারগুলোতে আমরা কঠিন সার্কিট দিয়ে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তখন দেখবেন ইজিলি এই প্রসেসেই যাব। কিন্তু 3 × 6 ভোল্ট এটাতে খরচ হবে, আর এটাতে কত, 4 × 8 ভোল্ট আমাদের কী হবে, খরচ হবে। তাহলে আমি খরচ সব বের করে ফেললাম। এবার দেখেন প্রত্যেকটা বিন্দুর বিভব আমি কেমনে বের করব। এবার দেখেন এইটা বলছিলাম 20 ভোল্ট, তাহলে এইখান থেকে এই রোদ ফেস করার আগ পর্যন্ত ও কোনো রকম রোদ, ব্যাটারি কোনো কিছুই ফেস করতেছে না এই জায়গাটাতে। তার মানে ওর কোনো খরচ হবে না, মানে আপনার পকেটে 100 টাকা ছিল, আপনি কোনো কিছু খরচ করেন নাই, বাধা হয় নাই, শক্তি খরচ হয় নাই, তার মানে রয়ে যাবে। তার মানে এ বিন্দুর বিভব কত, এইটা যেহেতু 20 ভোল্ট, এ বিন্দুর বিভব কত, 20 ভোল্ট। এবার 20 ভোল্ট থেকে গেল 2 ভোল্ট খরচ গেল, 2 ভোল্ট খরচ গেলে কত থাকবে, 20 থেকে 2 বাদ দিলে কত, 18 ভোল্ট। এবার 18 থেকে আবার গেছে কত, 4 ভোল্ট খরচ হয়েছে, তাহলে BC কত, 18 থেকে 4 খরচ গেলে 14 ভোল্ট। এবার 14 থেকে আবার 6 ভোল্ট খরচ গেছে, 6 ভোল্ট খরচ গেলে কত হয়, 8 ভোল্ট। এই 8 ভোল্ট থেকে আবার 8 ভোল্ট খরচ গেছে, তাহলে BE কত, 0 ভোল্ট। VE থেকে BF-এ কোনো কিছু ফেস করে নাই, সে ফেস করে নাই যেহেতু, তাহলে 0 ভোল্ট থেকে কোনো খরচ হবে না, সেটা 0 ভোল্ট। আলটিমেটলি এসে এই যে দেখেন 0 ভোল্টের সাথে আমাদের কী হয়ে গেছে, মিলে গেছে। এইটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এগুলো 0 ভোল্ট। এই প্রান্তে এখানের মধ্যে কোনো কিছু নাই এবং তার কোনো খরচ হয় না, 0 ভোল্ট হয়ে গেছে। তার মানে দেখেন আমরা কিন্তু 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা বিন্দুর আমরা কী করে ফেলতে পারছি, বিভব বের করে ফেলতে পারছি। বিন্দুর বিভব আমরা বের করছি, তবে আমরা কি দিয়ে, বিভব পতন দিয়ে বের করছি। তাহলে আপনাকে যদি বলে এখন এ আর ডি বিন্দুর বিভব পার্থক্য কত, তাহলে আপনি কী করবেন, এই 20 থেকে জাস্ট 8 বাদ দিয়ে দিবেন, 12 ভোল্ট। আবার যদি বলে এ এবং সি বিন্দুর বিভব পার্থক্য কত, তখন কি করবেন, তখন এই যে এ 20 থেকে এই 14 বাদ দিবেন, 6 ভোল্ট। বোঝা গেছে? সো এই ওয়েতে যদি না করেন আপনার থেকে তখন কি করতে হইতো, আলাদা আলাদা করে এ আর সি বললে এ আর সিতে তার কানেক্ট করতে হইতো। আমরা যখন এসেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে এভাবে করেই করতে হইতো। এ আর সিতে একটা তার কানেক্ট করে সেখানে একটা ব্যাটারির মতো কানেক্ট করে ক্যালকুলেশন করে একটা সার্কিট বানিয়ে এটা করা লাগতো। তো সেটা করে অনলি এ আর সি এর পার্থক্য পাইতেন। যদি এ আর ডি বলতো তখন আর একটা করা লাগতো, আবার যদি এ আর ই বলতো তখন আরেকটা করা লাগতো। তো আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের এরকম সার্কিট সলভ করা লাগতো। কিন্তু আপনাদেরকে আমি এমন ওয়েটা শিখাই দিছি যাতে করে আপনি প্রত্যেকটা বিন্দুর বিভব পাই গেছেন, এবার যেটা থেকে যেটা বলুক না কেন সেটা আপনি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখেও করে ফেলতে পারেন। এই যে এইটা আর এটার পার্থক্য, বি আর ডি এর পার্থক্য বললে 18 থেকে 8 বাদ দিয়ে দিবেন, কত থাকে, 10 ভোল্ট থাকে। তো এভাবে করে আমরা সার্কিটগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো। আমরা পরবর্তীতে আরও কঠিন অবশ্যই কোয়েশ্চেন আমরা সলভ করব, কঠিন কোয়েশ্চেন অবশ্যই আমরা সলভ করব, সেগুলো আমরা পরে, এখনও আমাদের বেসিক টাইপসের ক্লাসগুলো চলতেছে। আর একটা কথা একটু মাথায় রাখবেন যে এগুলো একটু শর্টকাটে বলার জন্য আর কি। মনে করেন সমান মানের দুইটা রোধ, মনে করি এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে আরেকটা রোধ, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সেম আর। সমান মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, মাথায় রাখবেন এটা ক্যালকুলেশন করেও করতে পারেন, কিন্তু এগুলো এমসিকিউতে বা সিকিউতে আসলে এত ক্যালকুলেটারের মান বসানোর সময় থাকে না বা ইচ্ছা করে না, দরকারও নাই। তো তখন কী হবে জানেন, তুল্যরোধ, সমান মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ হবে R/2। যদি 3টা থাকে তখন হবে ওই R/3। যদি 4টা থাকে তখন R/4। যদি n সংখ্যক সমান মানের রোধ সমান্তরালে থাকে তাহলে কী হবে, R/n হবে। বুঝাইতে পারছি? গেল। সেগুলো আমরা ইজিলি করতে পারবো। আবার যদি মনে করেন এবার সমান মান বলে নাই, মনে করেন সমান মানের দুইটা রোধ না, তবে দুইটা ভিন্ন মানের রোধ সমান্তরালে আছে, একটা মনে করি হচ্ছে 3 আর একটা হচ্ছে 4 ওহম, তাইলে ওদের তুল্যরোধ কত হবে জানেন? মাথায় রাখবেন তুল্যরোধ হবে কি, সমান্তরালে থাকলে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, তার মানে 3 4 12 / 3 4 7 গেল।
তো এগুলো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এগুলো বলে রাখতেছি আর কি। আমরা পরবর্তীতে দ্রুত ক্যালকুলেশন সলভ করব, যখন আমরা পরবর্তী ভিডিওগুলোতে যাব তখন এগুলো দেখব। গেল, এবার একটু খেয়াল করেন এখান থেকে আমি যেটা বলছিলাম, ব্যাটারি সরবরাহ করছে 20 ভোল্ট। এই ব্যাটারির 20 ভোল্ট শক্তিটা সরবরাহ কেন করছে? সরবরাহ করছে যাতে এই রোধগুলার মধ্যে পার হইতে পারে। কে পার হইতে পারে? আধান পার হইতে পারে। অর্থাৎ এই রোধগুলোর মধ্যে যত খরচ হবে সেই খরচটা যোগ করলে এই 20 ভোল্টের সমান হওয়ার কথা। দেখেন তো খরচগুলো যোগ করি। এই যে 2 ভোল্ট, 4 ভোল্ট যোগ করলে 10 ভোল্ট, 10-এর সাথে 6 যোগ করলে 16 ভোল্ট, 16 এর সাথে সরি আমরা এখানে ভুল বলছি। এখানে 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 6 যোগ করলে 12, 12-এর সাথে 8 যোগ করলে 20 ভোল্ট। এই যে দেখেন আমরা যেটুকু সাপ্লাই করছি তত ভোল্ট সম্পূর্ণটাই কী হয়ে গেছে, এখানে খরচ হয়েছে। এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। গেল, এবার আমরা আরেকটা কোশ্চেনে ঢুকি যেখানের মধ্যে একটু ভেজাল বা ব্যতিক্রম জিনিসপত্র ঘটবে। দেখি, ওকে, সার্কিটগুলো মনে করেন এইভাবে দেওয়া আছে। এটার রোধ দেওয়া আছে 1 ওহম, এটা 2 ওহম, 9 ওহম, 9 ওহম, 9 ওহম, 4 ওহম, 20 ভোল্ট দেওয়া আছে। আর এখানে ছোট্ট করে দেওয়া আছে আর = 0.1 ওহম। খেয়াল করেন, এখন আপনাকে পরীক্ষায় কোয়েশ্চেন করবে কি, হারানো বিভব, অপচয়ী বিভব, নষ্ট বিভব কত? যে কোনো কিছুই জিজ্ঞেস করতে পারে, বলতে পারে হারানো বিভব কত, অপচয়ী বিভব কত সেটা বলতে পারে, কিংবা নষ্ট বিভব কত সেটা বলতে পারে। আচ্ছা, খেয়াল করেন তো এখানের মধ্যে আমরা নর্মালি দেখতেছি এতক্ষণ যা করছি সেইগুলোই। এইটা শ্রেণী, তাদের সাথে এরা পরস্পর সমান্তরাল, তারা আবার পুরাটা মিলে শ্রেণী, এরা সবাই শ্রেণীতে আছে। কিন্তু এখানে ছোট্ট একটা আর দেওয়া আছে। এই আরটা আসলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। রোধটাকে দিলে অ্যাকচুয়ালি যদি চিত্র আঁকি তাহলে দেখানো উচিত ছিল এভাবে, ব্যাটারির অভ্যন্তরে এরকম। এসএসসিতে এভাবে করে পাশে দেয়, এইচএসসিতে আপনাকে এক্স্যাক্টলি এভাবেই চিত্রটা দিবে, অর্থাৎ ব্যাটারির অভ্যন্তরেই কিন্তু এই রোধটা থাকে। কিন্তু এখানে আমি ব্যাটারির অভ্যন্তরে দিলে চিত্রটা একটু কনজাস্টেড, একটু কেমন কেমন লাগবে, বা ছোটো করে যেহেতু পরীক্ষার কোয়েশ্চেনে ছোটো করে একটা সার্কিট দেয়, সেই সার্কিটের ভেতরে এই জিনিসটা দেখা যাবে না বা কনজাস্টেড হয়ে যাবে, দেখে আলাদা করে পাশে ছোটো করে লিখে দেয়, যেটা আমাদের চোখে পড়ে না। পরীক্ষার হলে চোখে আমাদের এই জিনিসটা পড়ে না, কিংবা ছোটো করে ব্র্যাকেটে লিখে দেয় যে অভ্যন্তরীণ রোধ এত। এটা আমাদের পরীক্ষায় চোখে পড়ে না, বাসায় আসার পরে চোখে পড়ে। তো আমাকে বলছে হারানো বিভব বা অপচয়ী বিভব। কেন এই অপচয়ী বিভব বলছে এবার খেয়াল করেন। আমি বলছিলাম ব্যাটারির এই 20 ভোল্ট দেওয়ার উদ্দেশ্য ছিল ও আর এগুলো এদের মধ্যে পার হওয়ার জন্য, আধানের জন্য যথেষ্ট পরিমাণ শক্তি যোগান দেওয়া। অর্থাৎ আমরা এর আগে যেটা দেখলাম সেটা কি, প্রত্যেকটা রোধের মধ্যে পতন যতটুকু হয়েছে সবগুলো যোগ করলে 20-এর সমান হয়। ঠিক সেম এখানের মধ্যেও পতন যত হয় সবগুলো যোগ করলে 20-এর সমান হওয়ার কথা ছিল বা হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে দেখবেন কি, আমরা যদি আলাদা আলাদা করি ওর সবারগুলোকে যদি আমরা আলাদা করে পতন বের করে যোগ করলে, হ্যাঁ, পতন বের করে সবগুলোর মধ্যে বিভব পতন বের করে যোগ করলে 20-এর চেয়ে কম চলে আসে। অর্থাৎ কিছু পরিমাণ সে হারাই গেছে। মানে ওদেরকে দেওয়াটা ব্যাটারির উদ্দেশ্য ছিল, ব্যাটারি দেওয়ার পরে দেখতেছে ওদের কাছে বরাবর 20 ভোল্ট যায় নাই, কিছু পরিমাণ হারাই গেছে, সেই হারানোটা আমার বের করতে হবে। সো হারানোটা কেন হারাচ্ছে সেটা আমরা জানি। খেয়াল করেন, এই যে হারাচ্ছে যে কেন, কারণ হচ্ছে ব্যাটারির উদ্দেশ্য ছিল ওদেরকে দেওয়া। এগুলো হচ্ছে বলা হয় ব্যাটারির বাইরে বর্তনীর বাহ্যিক রোধ বলা হয় এগুলোকে। আর এটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, মানে ব্যাটারির অভ্যন্তরে। যখন আপনারা এইচএসসি যখন উঠবেন তখন দেখবেন লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপর লেড অ্যাসিড ব্যাটারি, এগুলোর মধ্যে ওদের তৈরি প্রক্রিয়া কিংবা ওদের ভেতরে কী কী উপাদান থাকে সেটা দেখলে বুঝতে পারবেন যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, দেখেন তড়িৎটা এভাবে উচ্চ থেকে গিয়ে এভাবে এসে এর মধ্য দিয়েও যাবে। অর্থাৎ আপনার ব্যাটারির মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু পরিমাণ বাধার সম্মুখীন হবে। সেই ছোট বাধাটা হচ্ছে কি, এই অভ্যন্তরীণ রোধ। এখন ব্যাটারির উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক রোধদেরকে পার হওয়ার জন্য শক্তি প্রদান করা, কিন্তু তড়িৎটা তো এসে
অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়েও যাচ্ছে। আর আমরা জানি অভ্যন্তরীণ রোধ হোক যেই রোধ হোক, রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বিভব পতন ঘটবে, এটা বেসিক ক্লাসটাতে আমরা বলছি। তো বিভব পতন যখন ঘটবে বলতেছি, তাইলে এই বিভব পতনটা তো ঘটবে ঠিক আছে, কিন্তু ব্যাটারির উদ্দেশ্য ছিল কিন্তু ওকে না বাকিদেরকে দেওয়া, কিন্তু ব্যাটারির উদ্দেশ্য না থাকলেও এর মধ্য দিয়ে তো কিছু চলে যাচ্ছে, তাহলে বিভব পতন তো কিছু ঘটবে। এই যে যেটা ঘটতেছে তাহলে এটা ব্যাটারির উদ্দেশ্যের বাইরে চলে গেছে, এই কারণে এটাকে নষ্ট বিভব বলতেছে বা অপচয়ী বা হারানো বিভব বলা হচ্ছে। এখন আমরা সেগুলো বের করব, কেমনে করব এবার খেয়াল করেন। তাহলে আমি এখানে তুল্যরোধ বের করি। আচ্ছা 9 9 9 তিনজনে কিসে আছে? সমান্তরালে আছে। আর সমান মানের তিনটা সমান্তরালে আছে, তাহলে এর তুল্যরোধ কত হবে? 9/3, তার মানে কত? 3 ওহম। এগুলো আমরা জানি। তাহলে A3 A1 A2 A3 A4 এরা সবাই কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুল্যরোধ বের করি। খেয়াল করেন তুল্যরোধের মধ্যে কিন্তু আমি ওকে কাউন্ট করব না। কেন? খেয়াল করেন আমরা তুল্যরোধে কাদেরকে কাউন্ট করব? তুল্যরোধ মানে কি? তুল্যরোধ মানে হচ্ছে কোনো একটা বর্তনীতে, আমি আগেও বলছি এখনও বলতেছি, কোনো একটা বর্তনীতে অনেকগুলো রোধ এর পরিবর্তে যদি এমন একটা মাত্র রোধ আমি ইউজ করতে পারি যাতে করে বর্তনীর মূল প্রবাহের কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে ওই একটা মাত্র রোধকে বাকি সবার সাপেক্ষে তুল্যরোধ বলা হয়। এখন দেখেন তো আমি চাইলে এই সবগুলোকে বাদ দিয়ে একটা নতুন একটা রোধ ইউজ করতে পারি যেটা এদের সবার তুল্য বা ইকুইভ্যালেন্ট হবে, কিন্তু দেখেন আমি চাইলে এই চারজন এইদের সবাইকে সরাই ফেলতে পারি, কিন্তু চাইলে কি আমি ওকে সরাতে পারবো? জীবনেও সম্ভব না। ব্যাটারিকে সরাই ফেলতে হবে ওকে সরাইতে হলে, কারণ ও কিন্তু ব্যাটারির ভেতরে, ওদেরকে আমি সরাইতে পারতেছি, কিন্তু আমি চাইলে এই ব্যাটারির ভেতর থেকে এই রোধটাকে বের করে এনে সরাই ফেলতে পারবো না। তাই আমি তুল্য রোধের মধ্যে ওকে কাউন্ট করবো না, বাকিদেরকে কাউন্ট করবো। তাহলে কত? 1 2 আর ওটা সবাই মিলে 3, এটা 4, তাহলে কত? 10 ওহম। ওকে, এবার তাহলে আমি মূল প্রবাহ বের করব, খরচ বের করব। খরচগুলো বের করে আলাদা আলাদা করে কী করব? মানে আমি 20 ভোল্ট যে দিছি এর মধ্যে খরচ কত, ওর মধ্যে খরচ কত, এর মধ্যে খরচ কত, এর মধ্যে খরচ কত, সবগুলো বের করে যোগ করব। যোগ করে যেটা আসে সেটা 20 থেকে বাদ দিয়ে দিলে যেটুকু হারাই গেছে সেটা পাই যাবে। তো সেটা আমরা করতেছি। তাহলে এবার আমরা তড়িৎ প্রবাহ বের করব। I = E/R। খেয়াল করেন আমরা তুল্য রোধের মধ্যে স্মল আরকে কাউন্ট করি নাই, ঠিক আছে, কিন্তু এই স্মল আরকে কি তড়িৎ প্রবাহ কাউন্ট করার সময় কি বাদ দিতে পারবো না কিন্তু, কারণ কারেন্ট ফ্লো দেখেন, কারেন্ট ফ্লো কিন্তু এখানের মধ্য দিয়ে হয়ে এদিকে এসে ঠিকই এখানের মধ্য দিয়েও যাবে। তো কারেন্ট ফ্লো যাদের মধ্যে দিয়ে যাবে ওকে কাউন্ট করতে হবে না? করতে হবে। তুল্য রোধে কাউন্ট করতে পারি না, কিন্তু কারেন্ট ফ্লোতে কাউন্ট করতে হবে, তাই ওকে আলাদা করে আমরা যোগ করতেছি। গেল, এরকম সূত্র আপনারা বইয়ে দেখছেন। এবং এটার মান কত? এটা যদি বসান 20/10 প্লাস 0.1, এটা করলে কত হয় একটু বের করেন। আসে হচ্ছে 1.98019, এইটুক পর্যন্তই রাখলাম আমরা, এত অ্যাম্পিয়ার গেল। এখন তাইলে মেইন প্রবাহ পাই গেছি। এবার তাইলে প্রত্যেকটার খরচ কত সেটা আমরা করে ফেলি, এদের সাথে সাথে এটা গুণ করে দিই, V = IR। তাহলে করি, 1-এর সাথে গুণ করলে হয় 1.98019 ভোল্ট। 2-এর সাথে যদি গুণ করি তাহলে আমরা পাই 1.98019 ইন্টু 2 করলে হয় 3.96038 ভোল্ট। তারপর এটার সাথে যদি গুণ করি তাহলে হয় কি 5.94057, তারপর এটার সাথে যদি গুণ করি 7.92076 ভোল্ট। তাহলে আমি খরচ পেয়ে গেলাম। এবার তাহলে আমার মোট খরচটা আমি বের করি। মোট খরচ হচ্ছে V = প্রথমটার খরচ, দ্বিতীয়টার খরচ, তৃতীয়টা, এরকম করে সবগুলো যোগ করে দিলে আমার কত হয় সেটা ক্যালকুলেটরে বসায় আপনারাও করে ফেলেন। আমি করি, এটার সাথে যোগ করতে হবে 5.940, আমি করি, করলে হয় 19.8019 ভোল্ট। তাহলে আমি হারানো বিভবটাকে আমি যদি বলি V প্রাইম, তাহলে আমি কত হবে সেটা মোট যেটা দিছি সেটা থেকে এগুলো বাদ দিলে কত হয় 20 মাইনাস 19.8019। তাহলে যদি 20 থেকে বাদ দিই থাকে কত 0.1981 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হারানো বিভব। তো এই ম্যাথটা এই ওয়েতেও করা যেতে পারে, কিংবা আরও একটা সহজ ওয়েতেও করা যাইতে পারে। আরও একটা সহজ ওয়ে হচ্ছে কীরকম খেয়াল করেন, বিষয়টা হচ্ছে মনে করেন এই ম্যাথ এখন যেটা করছি সেটা কীভাবে হয়ে গেছে দেখেন, যে মনে করেন আমি 20 টাকা আপনাদের চারটা স্টুডেন্টকে আমি ভাগ করতে দিলাম, মানে একজনকে দিয়ে পাঠাইছি 4 জনের কাছে ভাগ করে দিতে। এখন 20 টাকাটা নিয়ে 4 জনের কাছে ভাগ করে দিয়ে দিছে।
এবার এই ম্যাথটা কী হয়েছে, এই ম্যাথটা এমনভাবে হয়েছে যে আমার 20 টাকাটা সবার কাছে গেছে কিনা, বরাবর ভাগ করা হয়েছে কিনা সেটা আমি দেখার জন্য গেলাম। প্রথমজনকে জিজ্ঞেস করলাম, সে বলছে এত টাকা দিছে, দ্বিতীয়জন বলছে এত টাকা দিছে, তৃতীয়জন বলছে এত টাকা দিছে, চতুর্থজন বলছে এত টাকা দিছে। এবার সবগুলো যোগ করে দেখতেছি 20 টাকা থেকে কম হয়েছে, তার মানে কিছু পরিমাণ টাকা মারে দিছে। কে? যাকে দিয়ে পাঠাইছে সে মারে দিছে। কতটুকু মারছে? আমি যতটুকু 20 টাকা দিছি সেখান থেকে মানে কতটুকু টাকা সে কী করছে, নিজে নিয়ে ফেলছে আর কি, আত্মসাৎ করলো আর কি। তো ওইটা থেকে 20 থেকে ওই মোট টাকাটা বাদ দিয়ে দিলে কত টাকা আত্মসাৎ মানে কত টাকা হারাইয়েছে বা কত টাকা সে মারে দিছে সেই জিনিসটা আমি পেয়ে যাবো। গেল। কিন্তু যারা একটু স্মার্ট আছে তারা কি করবে, তারা বলবে কি স্যার আলাদা আলাদা গিয়ে আপনি চেক করার দরকার নেই, আমরা ডাইরেক্ট কত টাকা হারাইছে বা কত টাকা মারছে, সোরে কত টাকা মারছে সেটা আমরা বের করতে পারবো। কেমনে? সে বলছে কি, বলে কি স্যার গিয়ে আলাদা আলাদা চেক করবেন না, কী করবেন, যাকে দিয়ে পাঠাইছেন বা যে চোর সেটা আগে ডিটেক্ট করবেন। চোরের পকেট চেক করলে আপনি পেয়ে যাবেন কত টাকা সে মারছে। এবার খেয়াল করেন, এই ম্যাথটা আমরা প্রত্যেকজনকে গিয়ে গিয়ে চেক করে দেখছি। এটা না করেও আমরা চোরকে ডিটেক্ট করতে পারি। এখানে চোর কেন বলতেছি খেয়াল করেন, এখানে চোর হচ্ছে এইটা। কেন চোর বলতেছি সেটা এবার একটু খেয়াল করেন। আমার ব্যাটারির উদ্দেশ্য ছিল যে বাহ্যিক রোধগুলাকে পার হওয়ার জন্য শক্তির যোগান দেওয়া, কিন্তু ব্যাটারির অভ্যন্তরে তো একটা অভ্যন্তরীণ রোধ রয়ে গেছে। যেহেতু রোধ এবং তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এর মধ্যেও কিছু বিভব পতন হয়েছে, যেটা ব্যাটারির উদ্দেশ্য বহির্ভূত, মানে ব্যাটারির উদ্দেশ্য ছিল বাহ্যিক রোধগুলোকে দেওয়া, এই অভ্যন্তরীণ রোধকে পার হওয়ার জন্য শক্তি দেওয়া না। কিন্তু কিছু করার নাই, যেহেতু কিছু পরিমাণ শক্তি ও নিয়ে ফেলছে, তাহলে সেটাই হচ্ছে হারানো বিভব। তো ডাইরেক্ট আমরা যদি এইটুক করার পরে এই পার্টে গিয়ে আলাদা করে প্রত্যেকটার খরচ বের না করে আমরা একটু ব্যাখ্যা দিয়ে যদি লিখি যে হারানো বিভবটা হবে কি, অভ্যন্তরীণ রোধের মধ্যে যেটুকু বিভব পতন হয়েছে সেটা, তাহলে এই কাজ শেষ। তাহলে সেটা যদি করি 1.9801 ইন্টু 98,019 এইটা ইন্টু কত, অভ্যন্তরীণ রোধের পরিমাণ 0.1, যদি ক্যালকুলেশন গুণ করে দিই অ্যান্সার আসবে হচ্ছে 0.198,019 ভোল্ট। এইটাই হচ্ছে একদম এক্স্যাক্ট অ্যান্সার। আগেরটাও ঠিক, এখনটাও ঠিক। এখন আপনি বলতে পারেন স্যার আগেরটাতে তো এত আসছে, এখানে একটু পার্থক্য আসছে কেন? মাথায় রাখবেন এটাই কিন্তু হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার, যেটা বের করছি সেটা। আগেরটাতে কেন একটু এদিক ওদিক হয়েছে খেয়াল করেন। আপনি দশমিকের পরে অনেকগুলো ঘর ছিল, সেখান থেকে আমি 5 ঘর পর্যন্ত নিলাম, এখানেও 5 ঘর, এখানেও 5 ঘর, এখানে প্রত্যেকটাতে একটু এডিট হওয়ার কারণে, যার কারণে এই মানটা 019 থেকে কোথায় 1 হয়ে গেছে। কিন্তু আপনি যদি একদম এক্স্যাক্টলি 10 ঘর 15 ঘর দশমিকের পর যতগুলো ঘর আছে যত বেশি নিতে পারবেন, ক্যালকুলেশন করে দেখবেন যে এইটার মতোই আসার কথা ছিল এই মানটা। তো দুইটাই সঠিক, কিন্তু এইটা করলে একটু বেশি সুবিধা, কারণ এখানে আপনার ভুল হওয়ার চান্স খুবই কম। এখানে আপনি যতগুলো দশমিকের পর যতগুলো নেবেন ততটাই রয়ে যাবে, কারণ মাত্র 0.1 গুণ করবেন, যেটা ছিল সেটাই বসে যাবে। তাহলে অ্যান্সারটা একদম এক্স্যাক্ট হচ্ছে এইটা। এটাও কিন্তু ঠিক, কিন্তু এখানে আমরা কী করছি, ট্রাঙ্কেটিং করছি, মানে দশমিকের পরে 10 ঘরকে আমরা কেটে 5 ঘর করে ফেলছি, ট্রাঙ্কেটিং। আবার অনেকে আছে হচ্ছে কি রাউন্ডিং করে ফেলে, মানে কি দশমিকের পরে মনে করেন এরকম 189 সেটাকে লিখে ফেলে কি 199 লিখে ফেলে। এই ধরনের রাউন্ডিং করলে দেখবেন যে বিশাল বড় একটা পার্থক্য চলে আসবে মানে এই প্রসেসটাতে, তখন অ্যান্সার ভুল হওয়ার চান্স অনেক বেশি। এখন বলতে পারেন স্যার আমরা তো আগে রাউন্ডিং করে আসছি অন্যান্য ম্যাথে, এখানে কেন সমস্যা হচ্ছে? খেয়াল করেন, আপনার কাছে যখন 1 কোটি টাকা থাকবে তখন আপনি 5 টাকা ফেলাই দিলেও আপনার কিছু যায় আসবে না, কিন্তু আপনার কাছে যখন পকেটে থাকবেই 10 টাকা, তখন সেখান থেকে যদি 5 টাকা ফেলাই দেন তাহলে বিশাল বড় যায় আসবে না। সেটাই হয় যে এখানে আমরা মান ক্যালকুলেশন করতেছি দশমিকের পরে 4-5 ঘর পর্যন্ত, সে জায়গায় যদি আপনি দশমিকের পর 2 ঘরের মধ্যেই এডিট করে ফেলেন তাহলে বিশাল বড় একটা পরিবর্তন দেখা যাবে, যেটা আপনার কি অ্যান্সার ভুলের দিকে নিয়ে যাবে। তাই এইটাও ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনি আরও দশমিকের পরে আরও 5 ঘর 6 ঘর পর্যন্ত যদি নিতেন তাহলে কী হতো, অ্যান্সারটা প্রায় এটার কাছাকাছি আসতো এবং সবচেয়ে সঠিক অ্যান্সার আসবে হচ্ছে এইটাতে। আপনি চাইলে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, তবে এইটা করার সময় আপনার একটু খেয়াল রাখতে হবে কি কয়েক ঘর আগায় নিয়ে যেতে হবে, আর এটার ক্ষেত্রে যতটা নেবেন ততটাই হচ্ছে আপনার সঠিক অ্যান্সারটা আসবে। এবং এটার জন্য একটু ব্যাখ্যা দিতে হবে কেন এটাকে আমরা হারানো বিভব বলতেছি বা নষ্ট বিভব বলতেছি, কারণ এটা হচ্ছে ব্যাটারির উদ্দেশ্যের বাইরে গিয়ে খরচ হয়েছে, সেই কারণে এটাকে আমরা হারানো বিভব বলতেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই রাখি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বিভিন্ন রকম কনসেপচুয়াল কথাবার্তা, কনসেপচুয়াল জিনিসপত্র চলতরিতের নিয়ে আলোচনা করব। মোটামুটি চলতরিতের গত 2টা ভিডিও দেখলে, এই ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওটাও বুঝতে পারবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।